নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন সকালবেলা সৌরভকে স্কুলে দিতে গেছিলাম, ওখান থেকে চলে এসেছি আমাদের বন্ধু প্রদোষদার বাড়িতে। চলে এসেছি মানে যাব বলে বেরিয়েছি। আসলে প্রদোষদার বাড়িতে ঘরের কাজ শুরু করেছিল অনেক দিন, তো প্রায় শেষের পথে। তো সবসময় বলে যে একবার দেখে এলে না কি করছি, তো যাই করে যাওয়া হয় না। আমার ওদিকেও কাজকর্ম হচ্ছে, আর আজকে আমার ওদিকে কাজটা ঢিলা আছে, কারণ আজকে আমাদের ওই বালি সিমেন্ট বালি পাথরের বোট আসবে। তো মিস্ত্রিরা গেছে কিনা তাও জানি না, যাব একটু পরে ওখানে। তো এখন যাব প্রদোষ দাদের বাড়িতে, কাজ হচ্ছে, ফিনিশিং টাচ হচ্ছে আর কি। তো ফোন করেছিলাম, সেই মতো চলেও এসেছি। আর আমার পেছনে দেখুন, এটা হচ্ছে মালসাভাঙি খাল, আবির খালেরই মতো, কিন্তু একদম শুকিয়ে গেছে, জল নেই। দুপাশে সব চাষিরা জল তুলে নিয়েছে। আবির খালের মতো অতটা চওড়া না হলেও এই মালসাভাঙি খালটা এদিকে নদীর ধার থেকে শুরু করে এই দ্বীপের ভেতর দিয়ে গিয়ে একেবারে আমাদের যে পুরনো বাড়ি, যেটা আমার জন্মপাড়া জন্মভিটে যে বাড়িটা, সেই বাড়ির সামনে গিয়ে এই খালটা শেষ হয়েছে। তো এই মালসাভাঙি খালের পাশ দিয়ে ঢালাই রাস্তা ধরে প্রদোষদাদের বাড়িতে যেতে হয়। আর দয়াপুর বাজার থেকে পায়ে হাঁটা পথ 10 মিনিট। এই যে একটুখানি গেলেই দাদার বাড়ি। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চারিদিকে এত অনুষ্ঠান, এত গান, মাইক বাজে সারাদিন, কোথাও গিয়ে ক্যামেরা অন করা যায় না। এখানে এলাম, পাশে দেখছি একটা কালী পূজা হয়েছে গত রাত্রে, সেখানে শ্যামা সঙ্গীত বাজছে, এবং সবই রেকর্ডের গান। এখন তো ইউটিউব থেকে গানগুলো বাজানো হয় বেশিরভাগ ক্ষেত্রে, আর এই গানগুলো ভিডিও করার ক্ষেত্রে খুব প্রবলেম তৈরি হয়। যাই হোক, যাই দেখি। এই হচ্ছে প্রদোষদার বাড়ি, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। ডান দিকে সেই প্রদোষদার বাবা কবি মুকুন্দ গায়নের যে ঘর, পুরনো ঘর, খড়ের চালা, সেই ঘরটা এখনো রয়েছে ভগ্নপ্রায় অবস্থায়। হয়তো এটা আর থাকবে না আগামী দিনে। আর এদিকে এই যে পাকা ঘর উঠেছে, ভেতর বাইরে প্লাস্টার হয়ে গেছে, এখন অন্য কোনো কাজ চলছে, পুট্টি ফুট্টি হচ্ছে বোধহয়। সরাসরি ঘরে এন্ট্রি নিয়েছি একদম। আচ্ছা, এখানে এই ছাপা টাইল, এটা হচ্ছে বারান্দা। এটা বারান্দা। এটা তো পুরো আমাদের আপ্যায়নের যে টাইলস, একদমই সেম টাইলস, কাজারিয়া তো না, এটা হচ্ছে জনসন। ও জংশন, খারাপ না। এই 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 যে কালারটা সেম কালার আপ্যায়নের ঘরে। হ্যাঁ, তোমারটা কাজারিয়া কাজে। আর এই যে আমাদের ভাই পলাশ পুট্টি করছে। এই এলাকার যত ঘর আছে সব মনে হয় পলাশ একাই পুট্টি করে গেল। না না, অবশ্যই, এটা না করলে করবে কারা? ও কি সুন্দর বক্স, জানালা। তবে প্রদোষদা, জানালার সাইজটা আর একটু বড় হলে মনে হয় ভালো হতো নাকি? ঠিক আছে, জানালাটা আমি বড় রেখেছি, ঘরের জানালা ছোট রেখেছি। মনের জানালা বড় রেখেছে। মনের জানালাটা বড় থাকলে হবে, আমার ঘরের জানালা ছোট করলে তো অসুবিধা কি? সেই না হলে কবি পুত্রের মতো কথা। এই যে জানালার যে বাড়ানো আছে, বক্সের মধ্যে বসে পড়েছি। তো ঘরের জানালা যাই হোক, মনের জানালা বড় থাক, বড় বড় দেখ। মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে। আর এই ঘরে জানালাতে বসলে আমাদের মালসাভাঙা খাল বয়ে যাচ্ছে। আচ্ছা, ওই দিকটা দেখলাম জল নেই, তোমার এই দিকটা দেখছি কিছু কিছু জল আছে। মাটির নিচ থেকে একটা জল ওঠে, মাটি পড়ে। আচ্ছা, মানে শ্যালো সিস্টেমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জলটা চাষে ব্যবহার করা যায়? চাষে সরাসরি দেওয়া যাবে না, তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই জলটা ব্যবহার করা যায়, বা মার্চের মাঝামাঝি পর্যন্ত। তারপর যে জলটা সেই জলটাকে ব্যবহার করে, তবে এই জলটাকে মিষ্টি জল করে মিশিয়ে দেওয়া যায়। বউল কোথায়? বউলে পরীক্ষা স্কুলে, মা স্কুলে চলে যায়। ও তাহলে বৌদি বাড়ি নেই?
তাহলে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কে দেবে? খাওয়া দাওয়ার এই আমাদেরই তো করতে হবে। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি অনেকদিন ধরে কাজ হচ্ছে, তো পুটটি তো সবে শুরু হয়েছে যা দেখতে পাচ্ছি। আরে কাজ আসার কথা। কাজ তো আমাদের কমপ্লিট করে দিই। আজকে আসার কথা ছিল। হ্যাঁ, আজকে আসার কথা ছিল। ঘরের জানালার পাশে এটা আকন্দ ফুল। কবি মুকুন্দ গায়নের লেখায় এই আকন্দ ফুলের কথা কিন্তু উঠে এসেছে অনেকবার। আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতে বলেছি আমাদের সুন্দরবনের প্রখ্যাত কবি মুকুন্দ গায়েন তিনি প্রয়াত হয়েছেন। আর মুকুন্দ গায়নের নিজ ছেলে আমাদের বন্ধু প্রদোষ দা। তো এখানে এলে কবি মুকুন্দ গায়নের কথা উল্লেখ করতেই হয়, কারণ তার লেখা যে কবিতা, গল্প, প্রবন্ধ, সেখানে মালসাভাঙি খালও আছে, গোমর নদী আছে, আবার আকন্দ ফুলের কথা আছে, নয়নতারা ফুলের কথা আছে। কবি মুকুন্দ গায়নের একটা কথা বলি, আমাদের একজন দাদা প্রলয়দা, তিনি কাকিনাড়াতে থাকেন, স্কুল টিচার। তো প্রলয়দা একদিন এসছেন, তখন কবি মুকুন্দ গায়ন বেঁচে ছিলেন। তো পুকুর পাড়ে বসে আছেন, বলছেন পিসমশাই কি করছেন? তা বলছে একজন কবি আর কি করতে পারে, এই যে কিছু নয়নতারা লাগিয়েছি, তো সেই নয়নতারা পাহারা দিই সারাদিন, এটাই আমার কাজ। তো কাব্যিক দৃষ্টিভঙ্গিতে উনি বলেছিলেন। আর প্রলয়দাও খুবই একজন গুণী মানুষ, তিনি গান লেখেন, সুর বাঁধেন, গান করেন। তো প্রলয়দা সেই বিষয়ের উপরে একটা গান লিখেছিলেন, মুকুন্দ গায়নের কবিতার থেকেও কিছু কথা নিয়ে আর নিজের কিছু কথা দিয়ে গান লিখেছিলেন। গানের কথাটা পুরোপুরি মনে নেই। প্রলয়দা লিখেছিলেন একটা লাইন, তাকেই কি কবি বলে যে বসে সারাটা দিন দেয় পাহারা নয়ন তারা। গানটা এই সুন্দরবন ডায়েরিতে অনেকদিন আগে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম প্রলয়দার। সেটা হচ্ছে এই প্রদোষদারই বাড়ির ওই পারে, পুকুরের ওপারে কবি মুকুন্দ গায়নের যে স্মৃতিসৌধ রয়েছে তার পাশে বসে, সেখানে এই গানটার উল্লেখ ছিল। তা নেই করে বছর দুই আগে ওই আড্ডাটা হয়েছিল, আপনাদের কারো কারো মনে থাকবে। আচ্ছা, এবারে পুকুরের ওপারে যাবো, চলো। দেখি তুমি কিরকম ধান চাষ করেছো। ধান তো আমাদের চাষ করেছি। চলো খেতের দিকে চলো। কবি মুকুন্দ গায়নের বাড়ি আপনাদেরকে ঘুরে দেখাবো। কবি পুত্র প্রদোষ গায়েন এখন নামকরা কৃষক, প্রচুর ধান চাষ করেছে গরমে। চাষি গুণের কৃষক। হ্যাঁ, তো ধান খেতে যাব। আচ্ছা, তাল হয়নি তার চলুন দেখি। গত বছর, গত 2 বছর ধরে তুমি তাল খাওয়াচ্ছ। সে কচি তালের কথা ছেড়ে দিলাম, পাকা তালও খাওয়াওনি, কচি তালও খাওয়াওনি, শুধু তালতলা দিয়ে হাঁটিয়েছো বারবার। দেখি তালটা কি কত। আর ওদিকে সেই লাল চন্দনটা চল লাল চন্দনটা দেখবো। গন্ধ ছড়াচ্ছে কি? চলুন দেখি, আমি তো ওটা ঠিক মানে সময় পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এধারে বোধহয় একটা দরজা হবে নাকি? এখানে এই জায়গাটা প্লাস্টার করা হয়নি না কি? বসবে ওইখানে শোকেস, এই আলমারিটাই বসবে? আমি ওটা প্রথমে আমার করা হয়েছে, যেটা এটা দিয়ে বাথরুম করতে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওখানে অ্যাটাচ। মানে একটা বাথরুম আছে। বুঝতে ওইটা কাটবো, কেটে ওর বাইরে চলে যাবে এই ঘরটা। বুঝতে পেরেছি। আর তোমার এই যে ছাপাটা বারান্দাতে, হুম। তোমার রুচির সঙ্গে একদমই যাচ্ছে না। আমি অ্যাকচুয়ালি যেটা চয়েস করেছিলাম সেটা আর গিয়ে পাইনি। এখন বাথরুম ঠিক আছে, ওই মানুষের সাথে এটা নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, নো প্রবলেম। আর কি করা যাবে, সব কিছু অ্যাডজাস্ট করতে হবে। একদম একদম, চলো। আর এই যে কবি ভবনটা, এটা এরকম রুগ্ন দশা, এটা কোনো মেরামত হবে না? এটাকে ভেঙে আর ছোট করে দেবো, এইটা অর্ধেক করে দেবো। তবে ঘরটা রেখো স্মৃতি। হ্যাঁ হ্যাঁ, এটা রাখবো। সব ভালো আছেন? ঘর একদম ভাঙতে দেবো না না, কেন ভাঙবে? ঠাকুরদার ঘর একদম ভাঙা যাবে না। ওই এখনটা ওধারে ভেঙে ফেলার ব্যাপার আর অল্প একটা খাট রাখার মধ্যে
এটা স্মৃতিচিহ্ন, এটা থাকবে। হ্যাঁ, এটা স্মৃতিচিহ্ন। আর পাশে তুমি অট্টালিকা গগনচুম্বী বানাও না। এই ঘরটা আমি রাখবো, খড়ের ঘরটা কোনোভাবেই নষ্ট করা যাবে না, কারণ এটা শীত গ্রীষ্ম বর্ষা খড়ের ঘরেই ভরসা। একদম একদম আর এই হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত। এই তো এঁচুড় খেতে হবে। হ্যাঁ, আর একটু বড় হলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গত বছর এঁচুড় আনতে সুস্মিতা আসবে আসবে কতবার করলো। গতবারে কি বেশি হয়েছিল না কি বলতো? কতবার এই এই ডালগুলোতে যে এগুলো একটু বেশি, না এখনো ছোট আছে, এগুলো একটু বড় হলে হ্যাঁ, আর একটু বড় হবে, মানে না না হবে হবে। এইগুলো এরকম সাইজেরই হবে। এইগুলো এঁচড় খাওয়ার মতো প্রায় হয়েছে। প্রায় হয়ে গেছে, আর সপ্তাহখানেক যাবে। এ আমের কি অবস্থা? এই বছর শুনলাম আমের ফলন খুব ভালো হবে, কিন্তু আগের দিনের কালবৈশাখীতে তো পুরো। না না, আমার প্রত্যেকটা গাছে আমের ফলন ভালো। এইটা হিমসাগর, হিমসাগর এইটা। হিমসাগরের পরে বঙ্গোপসাগর। আমার কলা গাছ অনেক পড়ে গেছে, আগের দিনে ঝড়টা হয়েছে। এখানে কি এগুলো ওই বড় পেঁয়াজ? এটা রসুন আছে, ও রসুন। ওপাশটা হচ্ছে রসুন, আর হুম, রসুন আছে। এই তো এগুলো এগুলো রসুন। হ্যাঁ, রসুন হয়েছে এই তো, এই যে আচ্ছা, এখনো জলের জন্য একটু বাকি আছে যদিও। আর ওই সাইডে কি দেওয়া? কোনটা? খরচাপা? ওটা পেঁয়াজ, আর না, না, ওদিকে পেঁয়াজ উঠে গেছে। ও এখানে ও আলু আচ্ছা দেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আলু সব হয়ে গেছে। চলো, আবার সুস্মিতা ফোন করছে কেন? যাওয়ার এইটাই। আচ্ছা, লেবু এবারে কেমন হলো? লেবু তো এখনো মুকুল আসেনি, লেবুর ফুল ফোটেনি এখন, হবে না, আর একটু জল ফল দিলে। চলো আমরা এবার আস্তে আস্তে এদিকে যাব। পুকুর পাড়ে গোয়াল ঘরের পাশ দিয়ে পাশে গোবরের গাড়ি, আমাদের আঞ্চলিক ভাষায় গোবর রাখার এই যে জায়গাটাকে আমরা বলি গোবর গাড়ি। গাড়ি অর্থ গর্ত। এদিকে আনারসের ঝাড় হয়েছে। প্রদোষদাদের বাড়িতে অনেকদিন পরে এলাম, আসলে সময়ও হয় না। এসেই পুকুর পাড়ে বসে আড্ডা দিতাম, কিন্তু অনেকদিন পরে এলাম, আসার আর সময় সুযোগ কোনোভাবেই হয় না। আর প্রদোষদাও ব্যস্ততার মধ্যে থাকে, যেহেতু সিভিকে রয়েছে, ডিউটিও থাকে, তারপরে চাষবাস একটু করে। সামনে সবুজ ধান ক্ষেত, অনেকটা জায়গা জুড়ে প্রদোষটা ধান চাষ করেছে। তাহলে তোমার তাল গাছে তাল গাছে কিছু নেই? এই তাল পড়েছে, ওই তো, কই ওই তাল যে দেখা পড়েছে? যাচ্ছে, ওই তো, হ্যাঁ হ্যাঁ দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ওই দিকে পড়েছে এখন, মানে এগুলো সবে একদম ছোট সবে ছোট আসছে। ছোট ছোট। এইটা চৈত্র মাসের লাস্টে। বৈশাখেই হ্যাঁ, তাল। না এক মাস লাগবে না। এই তোমার এখানে তো তাল বাগান হয়ে গেছে, এধারে ওধারে। তাল তো ওধারে দুলালবাবুর বাড়িতেও তাল গাছের সারি। ধরুন বাড়িতে প্রচুর তাল গাছ। এই হচ্ছে আমাদের প্রদোষদার ধান ক্ষেত, সবুজে সবুজ হয়ে গেছে। এই যে হচ্ছে লাল চন্দন। এ আচ্ছা, এখনো এর কোনো গন্ধ আসেনি না? স্মেলটা খুব হালকা হচ্ছে, মানে হালকা এখনো হচ্ছে সেইভাবে না? আসেনি। লাল চন্দন। লাল জল। ডাল ভেঙে গেছে। হ্যাঁ আর আমি আগে একটা ভুল করে ফেলেছিলাম, যেহেতু ক্ষেতের দিকে চলে গেছি, হ্যাঁ, এটা আমার কাটা ঠিক হয়নি। এটা না না কেটো না। আমি এই চন্দন গাছের খবরটা নিই মাঝে মাঝে। ওইখান থেকে একটা ডাল ভেঙে গেছে। ভুলে গেছিলাম যে ভেজে হাতে। এ আচ্ছা, এটা তো বাবা থাকতেই লাগানো? হ্যাঁ, বাবাই লাগিয়েছে। বাবাই লাগিয়েছিল। দেখুন এই যে চন্দনের ফল, এই হচ্ছে চন্দনের বীজ। আচ্ছা, এখানে চারা বেরোয় না? হ্যাঁ, চারা বেরোতে বর্ষাতে বেরোয়, ঝড়ে ভেঙে গেছিল। এই দেখুন চন্দনের মানে ফলের ভিতর থেকে বীজ। এইগুলো তো কাঁচা গাছের বোধ হয়। না, ও পেকে গেছে। এগুলো বীজ পকেটে করে নি। হ্যাঁ হ্যাঁ, ওটা নিন। আর আরেক কারণ চন্দনের ফলটা, হ্যাঁ এটা কাঁচা কাঁচাও খাওয়া যায়, তো এই ভেজেও খাওয়া যায়, এবং ভাজলে খুব সুন্দর লাগে খেতে। এবং তুমি চাপ দিয়ে যখন ভাঙবে, এর ভিতরে একটা হলুদ রঙের একটা
মানে এই খোসাটা ছাড়ালে একটা হলুদ রঙের একটা, আচ্ছা আচ্ছা, এবং ওটা খেতে খুব ভালো লাগে। বাচ্চারাও খায়, বড়রাও খায়, সবাই খায়। ঠিক আছে, বুড়োটাও আমরা খাবো। বুড়ো খাবার আছে, তুমি এইটা নাও। আমি এতটা নিয়েছি, আবার প্রদোষদা এতটা দিল। হ্যাঁ, আমি যদি এখন থেকে যদি ছড়াতে শুরু করি, এখন দিলে যদি বৃষ্টি হয় ওটা বেরিয়ে যাবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে ওই বর্ষার সময় বেরোবে। হ্যাঁ, এই যে আনারস হয়েছে এখানে। আচ্ছা, আনারসের ওই গায়ে একটা কেমন ওই কি বলে, একটা বেগুনি টাইপের একটা ফুলের কুঁড়ি মতো, কি ওটা? কোনটা? সবুজ, এই বেগুনি বেগুনি এই যে বেগুনি কালারে, ওটা হচ্ছে ওরই একটা ওটা থাকে, ওরই একটা অংশ। মানে প্রত্যেকটা ফুলের গায়ে থাকে। এই এখন তো ছোট, এইগুলো আর বড় হবে আর একটু বড়। এখন অনেকটাই ছোট হয়েছে। এদিকটা হয়েছে, অনেকগুলো হয়েছে। এই দিকটা হয়েছে, প্রচুর হয়েছে। দেখো আনারসের গায়ে সেই বেগুনি কালারের, দেখতে পাবেন, দেখেছেন, সেই ধুতরা ফুলের মতো আকারের কিছুটা ওই খুব সুন্দর দেখতে ফল ফুল। পুকুরে জল তো একদম কমিয়ে দিয়েছো। হ্যাঁ, জলটা এবার ওই মাছ প্রতি মুহূর্তে খেতে উঠে যাচ্ছে। তাহলে কত বিঘে চাষ হলো? 3.5-4 বিঘের মতো কাছাকাছি যাবে। আচ্ছা, মানে গতবার থেকে কম, আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। বয়স হচ্ছে। একটু জলের সংকট আছে। হ্যাঁ, আর আমি যদি সেটাকে যদি এবার সমস্ত কাজের মধ্যে দিয়ে, এখানে যদি শ্যালোতে ভালো জল উঠতো, তাহলে এই মাঠ আর কোথাও ফাঁকা থাকতো না, সবাই ধান চাষ আমাদের করতো। এটা তো প্রায় ব্লক হয়ে গেছে, মানে গরমের ধানে যা মুনাফা মানুষ করে বা চাষিরা যা লাভবান হয়, বর্ষার ধানে তা হয় না, অত ধান হয় না। তো প্রচন্ড বৃষ্টিতে তবে বর্ষার ধানের সুবিধা হচ্ছে ওখানে জলের কোনো চিন্তা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা চিন্তা আছে যে অত্যাধিক জলে ফসল নষ্ট হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আছে। ধান গাছ ডুবে মরে যাওয়া। তবে খাওয়ার জন্য যে চাল আমরা খাই, গরমের ধানের চালের থেকে বর্ষার ধানের চাল খাওয়াটা অনেক বেশি ভালো। কারণ বর্ষার ধানে কীটনাশক বা রাসায়নিক সারের ব্যবহার কম থাকে, কিন্তু এই গরমের ধানে প্রচুর রাসায়নিক সারের ব্যবহার। আবার এই গরমে যে ধান হয়, সেই ধানগুলো হচ্ছে সরু ধান, সরু চাল হয়। শহরের দিকে সব চলে যাচ্ছে এই ধান। আপনাদেরকে বলে রাখি, যারা চাল কিনে খান, অনেকে সরু চাল খেতে পছন্দ করেন, মানে একটু চিকন টাইপের যে চালগুলো, দামি চাল, সেগুলো কিন্তু বেশিরভাগই গরমের ধান এবং বিষ বলা যায়। মোটা চাল স্বাস্থ্যকর বেশি, কারণ বর্ষায় চাষ হয় মোটা চাল। আর মোটা চাল, মোটা ধানে, হ্যাঁ না, লাল বলে না, যে কোনো মোটা ধানে সার ওষুধের ব্যবহারটা কম। যেগুলো দামি ধান, দামি চাল হয়, সেগুলোতে প্রচুর সার ওষুধ, কীটনাশকের ব্যবহার হয়। এই সময় কীটনাশক না দিলে কিন্তু হ্যাঁ, ফলাতেও পারবে না, প্রচুর নষ্ট হয়ে যাবে। প্রদোষদাদের বাড়ি থেকে বেরিয়ে দয়াপুর বাজার হয়ে কমলের ঘরের পাশ দিয়ে ঘুরে কমলের সঙ্গে একটু দেখা হলো, ওখানে কিছুক্ষণ কথা টথা বলে আর আমাদের নতুন জমিতে চলে এসেছি। এখানে আজকে কাজ বন্ধ থাকার কথা ছিল, সেই জন্য কাউকে দেখতেই পাচ্ছি না। তো ভেবেছিলাম নিহাতদা হয়তো থাকবে, তো সেও নেই। এখন এই যে আমাদের গোডাউনের ছায়াতে বসবো, গোডাউন ঘর ছাওয়াতে হয়ে গেছে। আর আজকে ভাত টাত নিয়ে আসিনি, তো বাজার থেকে আসার সময় 1 বোতল মিনারেল ওয়াটার আর প্যাকেট বিস্কিট নিয়ে এসেছি। এটা হচ্ছে ব্রেকফাস্টে খাবো। গতকাল এই টিনগুলো এসছে এই ঘেরা দেওয়ার জন্য, চারদিকে বেড়া দেওয়া হবে টিন দিয়ে। আর এদিকে দরজা হবে, এখানে এই যে গর্ত খুলে রেখেছে। ওদিকে বেঞ্চটা কালকে ভালো করে ছাউনি করে দিয়েছে, কিন্তু কারেন্ট খুব সমস্যা করছিল, কাটাকাটি করতে পারেনি। এদিকে এই যে বেড়ার কাজটাও পুরোপুরি করতে পারেনি। আর ঘরের যে ছাউনিটা, সেটা মোটামুটি করেছে। এই যে জয়েন্টগুলোতে এক ধরনের ওই প্লাস্টিক মোটা শিটের যে পলিথিন, সেগুলো দিয়ে আর এই কোনা মটকা মারা হয়েছে। এই যে কালো, বাড়িতে চলে এলাম আর এসে দেখতে পাচ্ছি এখানে ওই যে কাকু কাকিমা আসছে কি মাথায় করে নিয়ে, কমলের মা বাবা। আর ওইদিকে মা দাঁড়িয়ে আছে সোনামাকে কোলে নিয়ে। থাকো,
এ শোনা মা, ঠাকুরদা ঠাম্মা চলে যাচ্ছে, থাকতে বললে না? হ্যাঁ বলো ঠাকুরদা থাকো, ও ঠাম্মা থাকো, বলো বলো ঠাকুরদা থাকো। ভাটা লেগে গেছে। ঘটনা হচ্ছে আজ একটা আজব কাণ্ড। গাঙে এলাম বলি জল ঘোলাতে একটু জাল পাই, তা এতক্ষণ কানি আমার দিমাস ওই ইলিশে খাড়া টাড়া পুড়েছে, বলি বাড়ি গিয়ে পুকুরি ঘাটে ঘাটে খাওয়ান না রে, নাহলে এরা একটা তেলা ভুঁয়ে দিই। তা আমি বলছি এসে তো তেলা ভুঁয়েটা নেবো, তা বলতে একটা নিয়ে কি আর ছেড়ে দাও, তাই ছাড়িয়ে দিস দিলি বলতে থাকলি মানুষ হয়তো। তারপর আবার দুটো খাওয়ান মারিছি, মারার পরে তা কিচ্ছু পড়ে, তো বলতে যা এটা খাইতো, তাহলে আমি হাত চাওয়া করে ধীরে দেয়, তো বলতে দেও, তা হাত চাওয়া করছি, তা দুটো তেলা ভুঁয়ে পাইছি, তা কোমরে গুঁজিস। এবার দি তোর কি বলবো, বিশাল বড় এক শোল মাছ, তার কায়দা করে মুড়ে ধরেছি, ধরে পাত তলায় পুড়েছে আগে হাড়মো কাংড়া। এখন ওই কাংড়া তো পা তুললি শোল মাছ বাড়ি যাবে, এদিকে কাংড়া। এইবারে ডুম মেরে 7-8টা ডুম মারার পরে তারপরে ওর গালাসি ধরতে পারিস শোল মাছের। শোল মাছের, তারপরে সুস্মিতা বলে হাঁক দিস। আমি বলি সুস্মিতা, তারপর দূরে তুলিস ওপরে। কাঁকড়াটা? আর তো বলা কাঁকড়াটা? কাঁকড়াটা ধরতে পারি, ও একসঙ্গে দুটো ধরা যায়। রান্না বান্না আমি এদিকে করছি, আর সোনামা ঘুমাচ্ছে, মা মায়ের কাজে বসে গেছে। অনেকক্ষণ থেকে বলছে সকাল থেকে তাড়াতাড়ি করে রান্না করে নেবে, না হলে কিন্তু বেলা হয়ে গেলে আমার আর পাবে না। মানে এদিকে থাকলে যে মেয়ে ধরে রাখা কাজ বাজ রান্না বান্না হয়, তো মায়ের কাজ যেটা সেটা করবে বলেই বলছে আমার আর এদিকে পাবে না। তো এদিকে পাবে না তো কোথায় যাবে? দেখুন ডাল টাল নিয়ে সব বসে গেছে, বেরোবে। বোলাকের গায়ে বই হয়ে তো গায়ে নষ্টই, মানে সেলাই করে করে জাল ভাই প্রত্যেকদিন সেলাই করতে, এই ঘালটা আবার পাল্টে নিচ্ছে। আমি একটু মেলায় যাব, আজকের পুতুল নাচ আছে, অনেকদিন পুতুল নাচ দেখা হয় না, আজকে একটু পুতুল নাচ দেখবো। বাবু, হ্যাঁ আচ্ছা, বিকাল হয়ে গেছে, আমরা এবার বেরিয়েছি ঘুরতে, বেশি দূরে কোথাও না, এই আপ্যায়নের মধ্যেই। সৌরভ সোনা বাড়ি এসছে এক্ষুনি। কেমন লাগছে? আমার কপাল থেকে টিপটা তুলে নিয়ে খেলছিল, আঙুলের মাথায় নিয়ে একবার ভাবছে মুখে দেব, হাতের থেকে ওই কপাল থেকে একদম খুঁড়ে খুঁড়ে তুলে নিয়েছে কপাল থেকে, তো আমি ওর কপালে দিয়েছি। সৌরভ এসে বলছে মামা তুমি কি করেছো, বুনুর কপালে টিপ লাগিয়ে দিয়েছো। আর ওর ঠাম্মা সেই জাল ঠিক করছিল, জাল দোন কি সব নিয়ে বলে আমি কিছু চার মেরে একেবারে দিয়ে আসবো। তো রাস্তার উপরে উঠছি না, আর এই সিঁড়ি ভেঙে ধাপ ভেঙে এই এখান থেকে সামনে দিয়ে একটু ওকে নিয়ে হাঁটাহাঁটি করব। দুপুরবেলা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, ঠাম্মার দেখা পাচ্ছে না, কারুরই দেখা পাচ্ছে না, রাস্তায় লোক যাচ্ছে তাই দেখছে আর কি করবে। আমি রাস্তার উপর যাবো না, ভাবছি তুমি কোথাতে উঠে আসছো। এইবার ও দেখতে পেয়ে একটু শান্তি, ও এবার তোমার দেখে একটু শান্তি, এতক্ষণ মুখে হাসি ছিল না। এবার কত আমার কপাল থেকে তুলে নিয়েছে, নিয়ে ওই পড়েছে। দেখতে পাচ্ছিলে না আমার? ওই যে দেখতে পাচ্ছ কি করে আসছো তুমি? চারা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি গা ধুই তারপর। মা মেরেছে? কেরা মারে, কেরা কেরা মারে? মা চারটা দিয়ে আসছে, সব জাল দিয়েছে। চলো গা দিয়ে ওঠো, তবে তুমি পারবা।